ইতিহাসের জ্ঞান না থাকলে কোনো জাতি সুসংগত হয় না। তো আমার এই বক্তৃতার উদ্দেশ্যটা হলো যে ৪৭-এর সাথে ৭১-এর সমন্বয়, যেটা আমাদের হাসান আজিজুল হক বা এই আনিসুজ্জামান এরা করেনি। মুনতাসির মামুনরা শেষ মুহূর্ত পর্যন্ত এই সেটা দালালি করে যাচ্ছিলেন ফ্যাসিবাদী সরকারের। তারা বলছিলেন যে নাম কি বলে এই নির্বাচনে অংশ নেওয়া যাবে না, বিএনপিকে করতে হবে, নিষিদ্ধ করতে হবে। তারপর ভোট চুরিকে তারা সমর্থন করছিলেন, ফ্যাসিবাদী সরকারকে সমর্থন করছিলেন। তো এইখানে যে আমাদের এগুলোর পিছনে একটা জিনিস হলো, একটা সমস্যা হলো গিয়া যে আমাদের বুদ্ধিজীবীদের অনেকেই কিন্তু মানে ওরা ৭১-এ পয়দা হয়, যদিও তার আগে পয়দা, কিন্তু ৫২-তে পয়দা হয়। কিন্তু এইটা সনিউল্লাহ খান খুব ভালোভাবেই বলেছেন যে কার্পেটের নিচে আমরা ৪৭-কে রেখে দিলে হবে না, কারণ বাংলাদেশে অনেক মানুষ আছে যারা ৪৭পন্থী, অনেক মানুষ আছে ৭১পন্থী। কিন্তু বাংলাদেশটা কিন্তু ৪৭ এবং ৭১ দুইটার সমন্বয়। এটা বুঝতে হবে যে ৪৭-এর যে ম্যাপটা হয়েছিল সেটাকে আরও সংশোধন করে লাহোর প্রস্তাবে প্রকৃত যে অরিজিন, যে দুইটা আলাদা রাষ্ট্র, ওইটা একটা আলাদা রাষ্ট্র, এটা একটা আলাদা রাষ্ট্র, মানে পশ্চিম পাকিস্তান আলাদা, পূর্ব পাকিস্তান আলাদা। হ্যাঁ, তো পশ্চিম পাকিস্তান এখন পাকিস্তান নামে আছে, আর পূর্ব পাকিস্তান এখন বাংলাদেশ নামে নতুন একটা রাষ্ট্র হয়েছে। তো এই নতুন রাষ্ট্রটাকে বুঝতে গেলে দুইটা গ্রুপকে একত্র করতে হবে। সেটা হলো যে ৪৭ এবং ৭১, এবং ৪৭ আর ৭১ এই দুইটা গ্রুপেই যখন মানুষ আছে এবং দুইটারই কবি আছে। তো ৪৭-এ আমরা প্রাধান্য দিয়েছি ইকবালকে, এবং ৭১-এ আমরা প্রাধান্য দিয়েছি ৭১-এ আমরা প্রাধান্য দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুলকে। তো তাহলে এই তিনজন কবিকে করার কথা, একত্র করার একটা চেষ্টা করা উচিত, যেটা বাংলাদেশের বুদ্ধিজীবীরা করে না। সেটা হলো কি, ইকবাল যেমন দেওয়ান মঞ্জুর আশরাফ কিন্তু শেষ বয়সে তিনি একটা বই লিখেছেন কবির দর্শন, তো এটা আল্লামা ইকবালের পড়েই। তো ইকবাল, রবীন্দ্রনাথ এবং নজরুল এই তিনটাকেই তুলনা করা উচিত। এখন আমি তুলনা করব রবীন্দ্রনাথ এবং ইকবালের মধ্যে। অনেকেই যেমন ৭১-এ যে পাক বাহিনী যে আমাদেরকে হামলা চালাইলো, আমাদের ঢাকা শহরে জ্বালাই দিল, এর পিছনে আর একটা কারণ ছিল রবীন্দ্রনাথ। এই রবীন্দ্রনাথকে তারা যখন পড়তো তারা বলতো এই একটা লোক কীরকম কেন, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ এক বিস্ময় যে এত ঘিরা হুয়া, এত খারাপ একজন লোক হইতে পারে এত পড়াশোনার পরে, এত হাই স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে, সেটা কেন আমি এটা বিশ্লেষণ করব। আর এত মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে ইকবাল এত চমৎকার মানুষ কিভাবে হইলেন সেটাও আমি ব্যাখ্যা করব। যে এখনকার দিনে যারা হিন্দি মুভি দেখেন, যারা একটু শেয়ানা আছেন, বুদ্ধিশুদ্ধি আছে, তারা কিন্তু 3 Idiots মুভিটাকে মানেন। তো 3 Idiots মুভিটা যিনি লিখেছিলেন তার আগেও কিন্তু দুটো চমৎকার মুভি লিখেছিলেন, রাজকুমার হিরানি। তিনি হলেন কি নাম কি বলে, মুন্না ভাই এমবিবিএস এবং লাগের মুন্না ভাই। তো এই লোকটা কিন্তু পরবর্তীতে এই 3 Idiots-এ কিন্তু অভিজাত যোশী নামে আরেকজনকে নেয় তার সাথে মুভিটা লিখতে। তো এই দুজন অভিজাত, রাজকুমার হিরানি এবং একটা মুভি পরিচালনা জিনিস আর লেখা এক জিনিস, যেমন শোলে, তারপরে এই নাম কি বলে রমেশ সিপ্পি এটা পরিচালনা করেছিলেন শোলে, তারপরে এই জাঞ্জির, দিওয়ার পরিচালনা করেছে ভিন্ন জিনিস, কিন্তু তিনটা মুভি একই রাইটারের লেখা, দুই বন্ধু, একজন হলেন গিয়া সেলিম খান আর একজন জাভেদ আখতার। তো একটা মুভি লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট আর পরিচালনাটাও ইম্পর্টেন্ট, এই দুটো জিনিসই আমরা খেয়াল রাখবো। তাহলে এখানে যে এই 3 Idiots মুভিটা লিখেছিল না রাজকুমার হিরানি এবং পরিচালনা করেছেন রাজকুমার হিরানি, কিন্তু লেখাতে আমেরিকা প্রবাসী একজন গুজরাটি তার একটা হাত আছে, তার নাম হলো অভিজাত যোশী। তো বললেন যে অভিজাত যোশীর সাথে আপনার কোলাবোরেশন কীভাবে হলো? তো অভিজাত যোশী কিন্তু আবার এর আগেও আরেকটা মুভি ছিল লাগের মুন্না ভাই মুভিসের সিকুয়েল, এইটাতে কিন্তু অভিজাত যোশী যোগ দেন কার সাথে, এই রাজকুমার হিরানির সাথে। রাজকুমার হিরানি জিজ্ঞেস করে যে আপনাদের মধ্যে কোন বিষয়টা কমন, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, কোন বিষয়টা কমন। এই দুজনের মধ্যে একটা বিষয় কমন, যে দুইজনে কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন, এবং তারা থেকে আসছেন, নাম কি বলে, তারা আসছেন হলো গিয়া এই শহর, যার নাম কি বলে স্মল টাউন ডুয়েলার্স, মানে স্মল টাউন ডুয়েলার্স এসএমডি, স্মল টাউন ডুয়েলার্স মানে হলো গিয়া এসটিডি মানে স্মল টাউন ডুয়েলার্স। তার মানে কি হলো যে ছোট শহরের বাসিন্দা ছিলেন। তো ছোট শহরের বাসিন্দাদের কী সুবিধা, ছোট শহরের বাসিন্দার বড় বড় আদর্শ তারা ধারণ করে, কারণ মানুষ হিসেবে তারা ছোট হয়ে যায় না। কিন্তু বড় বড় শহরে এত বেশি জাম থাকে, এত বেশি সেলিব্রিটিদের অত্যাচার থাকে, যে সেখানে কেউ সেলিব্রিটি হতে চায় না, সেখানে কোনো মতে টিকে থাকার জন্য একটা চাকরি, একটা টাকা পয়সা, এই ধরনের
পিছনেই দৌড়াদৌড়ি করে। তো কিন্তু যারা স্মল টাউন ডুয়েলার্স তারা কিন্তু বড় বড় আদর্শ নিয়ে বুকের মধ্যে ছোট্ট বুকে বড় বড় আদর্শ তারা নিয়ে ঘোরাফেরা করে। তো এই ইকবাল ছিলেন স্মল টাউন ডুয়েলার্স। তিনি ইকবাল এবং আর আর তার মানে যেমন বলা হয় যে যারা সিগারেট ধরে প্রথম 20 বছরের মধ্যে সিগারেট ধরে, তো প্রথম 20 বছরের পরবর্তীর মধ্যে এমন কিছু মানুষের ওই সময় বড় মস্তিষ্কটা বড় হতে থাকে, এই সময় যে শিক্ষা গ্রহণ করে সেটা আজীবন থেকে যায়। তো এই আমরা আসলে তুলনা করতেছিলাম রবীন্দ্রনাথের সাথে ইকবালের। তো রবীন্দ্রনাথ ছিলেন জমিদারের সন্তান কালেই কাজী তার মধ্যে যারা জমিদারের সন্তান তারা অঢেল পয়সাপাতি নিয়ে মানুষ হয় এবং তারা বিদ্রোহের চেতনা ওদের মধ্যে থাকে। কাজে রবীন্দ্রনাথের মধ্যে বিদ্রোহের চেতনাটা খুব ভালোভাবেই ছিল। তিনি বেশ কয়েকটি স্কুল করছেন, বাড়ির ছোটরা সবসময় বিদ্রোহ করতে চায় বা তিনি কয়েকটি স্কুল পড়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো স্কুলেই মানে একটা স্কুল থেকে তাদের রাষ্ট্রীয়কৃতি করা হয়েছিল সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুরকে। পরে তিনি করতে যান, নাম কি বলে, ব্যারিস্টারি করতে যান এবং ব্যারিস্টারি না কমপ্লিট করেই ফেরত আসেন। তাইলে প্রায় 18 বছর পর্যন্ত তিনি কলকাতা শহরেই তার জন্ম। বিশাল একটা শহর বা গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় শহর তখন কলকাতা, সেই কলকাতায় তার জন্ম 1861 সালে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে তিনি কিন্তু স্মল টাউন ডুয়েলার্স না রবীন্দ্রনাথ ঠাকুর। আর ইকবাল কিন্তু স্মল টাউন ডুয়েলার্স, তিনি কিন্তু নাম কি বলে শিয়ালকোটে জন্মাইছিলেন এবং তিনি প্রায় 18 বছর পর্যন্তই তিনি ছিলেন। 18 বছর বয়সে একটা আমার সাবালক ধরা হয়, তো ভোটাধিকার হয় 18 বছর বয়সে। তো 18 বছর বয়স পর্যন্তই তিনি ছিলেন নাম কি বলে 18 বছর বয়স পর্যন্তই তিনি এই করতেছেন নাম কি বলে 18 বছর বয়স পর্যন্তই তিনি এই শিয়ালকোট শহরে ছিলেন এবং তিনি প্রথমে মাদ্রাসা হয়তো 1-2 পর্যন্ত পড়েছিলেন। তারপরে তিনি এই স্কটিশ চার্চ মিশন স্কুলে তিনি পড়াশোনা করেছেন, একেবারে ম্যাট্রিক পর্যন্ত না, এবার ইন্টারমিডিয়েট পর্যন্ত। এবং পরে তিনি লাহোর আসেন এই নাম কি বলে বিএ পড়াশোনা করার জন্য লাহোর গভর্নমেন্ট কলেজে। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে, পরে তিনি ওখান থেকেই পাশ করে লাহোর গভর্নমেন্ট কলেজের টিচার হন। পরে তিনি কেমব্রিজে পড়াশোনা করতে যান। তাহলে 18 বছর পর্যন্তই তিনি একজন যোগ্য টিচারের সঙ্গে এসেছিলেন। তিনি হলেন মীর হাসান। তাকে যখন স্যার উপাধি দেওয়া হয় তিনি তখন বলেছিলেন যে সরকারকে যে আমি এই স্যার উপাধি নিতে পারি যদি আমার শিক্ষককে শামসুল উলামা টাইটেল দেওয়া হয়। তো বললেন কোন টিচার? তো বললেন মীর হাসান। ওনার কোনো বই আছে? তো বলছে না, ওনার কোনো বই নাকি, আমি নিজেই তার বই। তাইলে এই যে তিনি মিডল ক্লাস ফ্যামিলি ছিলেন এবং তার পক্ষে এই বিদ্রোহী বিলাসিতা তার পক্ষে সহজ ছিল না, কারণ বিদ্রোহ করলে মানুষের জীবনটা আউট অফ ট্র্যাক হয়ে যায়, তখন সে অনেক বিপদে পড়ে যায়। কিন্তু তিনি যদি মিডল ক্লাস ফ্যামিলি ছিলেন, তিনি অ্যাফ্লুয়েন্ট ঘরে ছিলেন না, তাকে প্রতিটা পা হিসাব করে ফেলতে হতো। কিন্তু রবীন্দ্রনাথ স্কুলের পর স্কুল পাল্টানোর কোনো সমস্যা হয়নি, বাসায় এসে তাকে শিক্ষককে এসে করে দিয়ে গেছেন এবং দুজনেই ব্যারিস্টারি পড়াশোনা করেছেন। ইকবাল ব্যারিস্টারি পাশ করে আসছেন লন্ডন থেকে, কিন্তু ইকবাল ব্যারিস্টারি পাশ করে এসেছেন লন্ডন থেকে, কিন্তু এই রবীন্দ্রনাথ ব্যারিস্টারি পাশ করে আসতে পারেন নাই। কারণ রবীন্দ্রনাথের পাশ করার দরকারও নাই বেসিক্যালি, রবীন্দ্রনাথের বাবার জমিদারি আছে, কিন্তু ইকবালের বাবার তো কোনো জমিদারি ছিল না। এই জিনিসটা বুঝতে হবে যে রবীন্দ্রনাথ মানে উনি ছিলেন বাবার মেজ সন্তান ইকবাল, কাজেই তার জন্য অনেক কিছুই সুবিধা ছিল যে তিনি ডিসিপ্লিনকে তিনি বুঝেছেন, ডিসিপ্লিনের গুরুত্ব। এই জন্য ইকবাল প্রচণ্ডভাবেই ডিসিপ্লিনের গুরুত্ব দিয়েছেন। তিনি এমন একটা কথা বলেছেন আপনার শুনলে মানে লোম খাড়ায় যাবে, লোমের ভিতরে রয়ে যাবে, যে বলছে যদি কেউ চায় আঙ্গুলের ইশারায় পরিচালনা করতে চন্দ্র সূর্য নক্ষত্র, সে যেন গ্রহণ করে নিয়মের বন্দিত্ব। কেউ যদি চন্দ্র সূর্য নক্ষত্রকে আঙ্গুলের ইশারায় চালনা করতে চায়, সে যেন ডিসিপ্লিনকে মেনে চলে। ঠিক আছে, এটা ইকবালের কথা। আর নজরুল যে বিদ্রোহী কবিতা লিখেছেন, এর পিছনে কিন্তু রবীন্দ্রনাথের একটা এই যে কি নাম কি বলে শিক্ষার মিলন প্রবন্ধের একটা ভূমিকা আছে, যেখানে তিনি রবীন্দ্রনাথ বলেছিলেন, মানে এইটা শিক্ষার মিলন প্রবন্ধটা পাবলিশ হয়েছিল 6 মাস আগে, আর তারই উত্তর দিয়েছিলেন প্রায় মাসখানেকের মধ্যেই শরৎ। 1921 সালের শেষের দিকের কথা। আর 1922 সালের জানুয়ারিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন, নজরুল লিখেছেন বিদ্রোহী কবিতা। তো ওইখানে এই তার মাসখানেকের মধ্যে যে জবটা দিয়েছিলেন রবীন্দ্রনাথের শিক্ষার মিলন প্রবন্ধে, সেটা শিক্ষার বিরোধ। তো শিক্ষার মিলন প্রবন্ধে যে লেখালেখি তিনি করেছেন রবীন্দ্রনাথ, সেখানে তিনি বলেছিলেন যে সভ্যতা আগে ছিল বিদ্রোহের মাধ্যমে, কিন্তু একটু আগে বললাম যে তিনি বলেছিলেন ডিসিপ্লিনের মাধ্যমে। কে বলছেন এটা হলো গিয়া বলতেছেন যে ইকবাল বলতেছেন সভ্যতার মূল উপাদান শৃঙ্খলা, আর রবীন্দ্রনাথ বলতেছেন সভ্যতার মূল উপাদান হলো গিয়া বিদ্রোহ। তো কাজেই পরবর্তীতে যখন বিদ্রোহ কবিতাটা লিখলেন, এই বিদ্রোহ কবিতার মধ্যে অনেক শৃঙ্খলার ব্যাপার আছে, অত্যাচারীর খড়গকৃপানকে ধ্বংস করার কথা আছে, কিন্তু নামটাই আছে বিদ্রোহ, কারণ ওই কবিতাটা উদ্দীপ্ত হয়েছিল বিদ্রোহ দ্বারা। কিন্তু ইকবালের মধ্যে প্রচণ্ডভাবেই নজরুলের মধ্যে প্রচণ্ডভাবেই ইকবালের প্রভাব রয়ে গেছে, এবং
যদিও বিদ্রোহী কবিতা নজরুল লিখেছিলেন রবীন্দ্রনাথ দ্বারা তাৎক্ষণিকভাবে উদ্দীপ্ত হয়ে, কিন্তু তার ভিতরে মানে ইকবালের শৃঙ্খলাটাও কিন্তু প্রচণ্ডভাবে ছিল। আর নজরুল লেখালেখি শুরু করেছিলেন করাচি থেকে, যেখানে যেটা ছিল ইকবালের প্রভাবিত শহর। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে ইকবাল তখন প্রচণ্ড নাম করা, যখন মুসলিম ভারত পত্রিকা বা আরও পত্রিকায় নজরুল লেখালেখি শুরু করেছেন। কাজেই ইকবাল মানে বিদ্রোহ কবিতার নামটা বিদ্রোহ হলেও ভিতরে কিন্তু শৃঙ্খলা আছে। কিন্তু আমাদের এইখানে এই বিদ্রোহী কবিতার ফলে বাংলাদেশে অনেকেই বিদ্রোহী হয়ে যাচ্ছে, এবং এটাও পাওয়া যাচ্ছে যে সাইফ আলী খানের যে বাংলোতে ঢুইকা যে হামলা চালাইছে সে নাকি বাংলাদেশি। কাজে এই ধরনের বিশৃঙ্খলার কাজ, এ ধরনের হঠকারী কাজ, রাতের অন্ধকারে ঢুকে যাওয়া, কাউকে হতাহত করা, এটা বাঙালিদের একেবারে উচিত হয়নি। আর সাইফ আলী খানের উচিত হয়নি যে ওই নজরুলকে ওইভাবে উৎসাহ দেওয়া। যে সাইফ আলী খানের একটা মুভি দেখছিলাম, ওইখানে তিনি বাঙালিদেরকে নজরুলের সন্তান বলছেন। বাঙালি সবাই নজরুলের সন্তান না, এটা বুঝতে হবে। তার বাঙালিদের মধ্যে গোলাম মোস্তফাও আছে, যিনি অত্যন্ত শৃঙ্খলার কথা বলেছেন, এবং নজরুলের বিদ্রোহী কবিতার প্রতিবাদে কিন্তু গোলাম মোস্তফা শৃঙ্খলা বা শৃঙ্খলিত এরকম একটা কবিতাও লিখেছিলেন। যেমন গোলাম মোস্তফার সাথে কাজী আব্দুর আমি একটা তুলনা করে ভিডিও বানাবো, পূর্ণাঙ্গ ভিডিও বানাবো, হয়তো 1-1.5 ঘন্টার একটা ভিডিওটা হবে। কারণ গোলাম মোস্তফা ছিলেন পাকিস্তানপন্থী এবং এই কাজী আব্দুল ছিলেন ভারতপন্থী। কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা এই দুই ভাগে আজও বিভক্ত হয়ে আছে, কিন্তু এই দুইজনকে সমন্বিত তারা করতে পারেনি। আশা করি আমার সেই ভিডিওটার পরে বাংলাদেশে একটা বাংলাদেশপন্থী একটা গ্রুপ বেরোবে, যারা এই বাংলাদেশের সাথে মানে পাকিস্তানি আদর্শের সাথে ভারতীয় আদর্শের সম্মেলন করে বাংলাদেশি আদর্শ যেটা বাঙালি মুসলমান যেটা তাদেরকে সম্মানিত করবেন। এবং তখন আর কেউ বলতে সাহস করবে না যে বাঙালি হলো গিয়া লাল সুতা আর মুসলমান হলো কালো সুতা। তখন বলবেন যে বাঙালি হলো সাদা সুতা বা পবিত্রতা সুতা, আর মুসলমান হলো লাল সুতা বা উদ্দীপনা সুতা। কারণ গেটে কিন্তু এভাবেই বলেছেন যে মুসলমান হলো পবিত্র উদ্দীপনা। তাহলে আমরা বলতে পারি যে পবিত্রতার সূত্র হলো রং হলো সুতা হলো সাদা, আর এই উদ্দীপনার রং হলো লাল। তাহলে পবিত্র উদ্দীপনা যদি আমরা এই বিচার করতে পারি, আনতে পারি, তখন আমরা হবে অ্যাট লাস্ট বাঙালি মুসলমান হবে সুপারম্যান। তখন বাংলাদেশিরাও লন্ডনের মেয়র হবে, তখন বাংলাদেশিরাও সায়েন্সে নোবেল প্রাইজ পাবে, বাংলাদেশিরাও তখন ইংল্যান্ড পরিচালনা করবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।